আসসালামু আলাইকুম। তো তোমাদের আর 2 দিন পরেই হচ্ছে বাংলা পরীক্ষা। তো তোমরা কি জানো যে বাংলা হচ্ছে অল্প পড়লেই কিন্তু আসলে একদম মনে করো যে 90+ তোলা যায়। আমি নিজে কিন্তু 16 সালে যখন এইচএসসি পরীক্ষা দেই বাংলায়, আমার প্রায় 88% মার্কস আসছিল বাংলাতে। 88%, এবং একটা ভুল করছিলাম, ওইটা ঠিক হইলে আমার 90-এর উপরে চলে আসতো। একটা সিলে একটা ভুল করছিলাম একটা, যাই হোক। তো তারপরও দেখো 88% মার্কস চলে আসছে বাংলায়, তো এটা খুবই ভালো মার্কস বাংলার জন্য। তো তার মানে আমি কি স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করছি, এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে খুব সহজেই তুমি বাংলায় একদম মনে করো যে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো এরকম প্রায় ফুল মার্কসই তোলা যায়। চলো আজকে আমরা সেই জিনিসগুলো দেখে নেই। তার আগে একটু বলি যে 24 ব্যাচ তোমাদের জন্য তো আমরা অনেক আসলে চেষ্টা করছি, তোমাদের ন্যায্য দাবির পক্ষে হচ্ছে দাঁড়িয়ে থাকার জন্য অনেক ধরনের চেষ্টা করছি, অনেক কিছু করছি। তারপরও আসলে আমরা হয়তো সফল হই নাই, বাট এই যে চেষ্টাটা করছি এটার জন্যই আসলে মনের ভিতরে একটা তৃপ্তি থাকা উচিত যে অ্যাটলিস্ট উই ট্রাইড। ঠিক আছে, সমস্যা নেই, জীবনে সব চেষ্টাই আসলে সফল হয় না, কিন্তু চেষ্টা করাটা ইম্পর্টেন্ট, বুঝছো? আর তোমরা যারা হচ্ছে মোটিভেশন খুঁজতেছো, অনেকে এখন বলতে পারো যে ভাইয়া পরীক্ষা তো পিছাইলো না, আমি হতাশ হয়ে গেছি 30 তারিখে এখনই। আমি তোমাদেরকে জাস্ট একটা মোটিভেশন দিব, এটা সারা জীবন মনে রাখবা। সেটা হচ্ছে, তোমরা এই যে বারবার বলো ভাইয়া একটা মোটিভেশন দেন, তুমি ঘরের মধ্যে দুইটা মোটিভেশন রেখে তুমি আমার কাছে মোটিভেশন খুঁজতেছো। তোমার ঘরের মধ্যেই তো মোটিভেশন আছে দুইটা। কি মোটিভেশন? বাবা এবং মা। তুমি আমার কাছ থেকে মোটিভেশন খোঁজার থেকে তুমি ঘরের এই দুইটা মোটিভেশনের দিকে তাকাও। বাবার দিকে 30 মিনিট তাকায় থাকো, মায়ের দিকে 30 মিনিট তাকায় থাকো। তখন বাবা তোমাকে জিজ্ঞেস করবে বা মা জিজ্ঞেস করবে, কিরে তুই আমার দিকে তাকায় আসোস কেন? তুমি বলবা যে না কিছু না, তোমাদেরকে দেখতেছি। দেখবা তাদের চোখেও পানি চলে আসবে, তারপরে জড়ায় ধরবা, জড়ায় ধরে একটু কান্নাকাটি করবা, তাহলে দেখবা যে একটা ফিলিংস আসবে, এবং তখন তোমার মনে হবে যে হ্যাঁ, এদেরকে খুশি করার জন্য, এই দুই মোটিভেশনকে খুশি করার জন্য ভাই আমি দুনিয়াতে যে কোনো কাজ করতে পারি, যে কোনো কিছু। এখন যদি আমার সামনে একটা দুনিয়া এনে দিয়ে যদি বলে যে দুনিয়ার বিরুদ্ধে লড়তে হবে বাবা মার জন্য, আমি লড়তে পারবো। দেখবা তোমার মনের ভিতরে মোটিভেশন চলে আসবে। আর সেই জায়গায় তখন তো এইচএসসি তো কোনো কিছুই না, দেখবো অটোমেটিক তোমার মোটিভেশন চলে আসবে। এই কাজটা আজকে সবাই করবা, তারপরে হচ্ছে পড়তে বসো, দেখবে এইচএসসির আর কোনো লাগবে না যে এই দুই মানুষের জন্য আমি যে কোনো কিছু করতে পারি। সেই জায়গায় মোটিভেশন কি জিনিস, ঠিক আছে? ওকে, এরপরে তুমি কি করবা? বাংলা পড়া শুরু করবা। এখন এই বাংলা পড়াটা কিভাবে পড়তে হবে চলো আমরা একটু দেখি। তাহলে প্রথমে আসো, বাংলা প্রথম পত্র সৃজনশীলে হচ্ছে 70 মার্কস, 60টা সৃজনশীল লিখতে হয়। কিন্তু এখানে কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট। হাতের লেখাটা হচ্ছে তোমাকে অনেক বেশি দ্রুত করতে হবে। হাতের লেখা দ্রুত না হলে তুমি লিখে শেষ করতে পারবা না। আর তোমার খাতায় যদি পর্যাপ্ত লেখা না থাকে, টিচার মার্কস দেওয়ার কোনো সুযোগ নাই। একজন অনেক লেখছে, সবই অ্যান্সার করছে, হয়তো ভুল লেখছে, তাও কিছু মার্কস সে পাবে। আরেকজন সাদা খাতা জমা দিছে, সে কোনো মার্কসই পাবে না। তার মানে ফুল অ্যান্সার না করতে পারলে কিন্তু মার্কস বাড়বে না। যখন তোমার খাতায় কিছু না কিছু লেখা থাকবে তখনই সেখানে টিচার মার্কস দেওয়ার সুযোগ পাবে। এই জন্য দ্রুত হাতে লেখা লিখতে হবে এবং টাইম ম্যানেজমেন্টকে একদম বেস্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্ট বেস্ট করার জন্য অবশ্যই ঘড়ি নিবা, কারণ অনেক হলে ঘড়ি নাও থাকতে পারে। তুমি ঘড়ি নিয়ে যাও, কারণ দেখা যাবে যে এই ঘড়িটা অনেক হেল্প করতেছে, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টের জন্য। সাথে আরও কিছু ব্যাপার আছে। বাংলা 60টা সৃজনশীল লেখার জন্য তুমি সব মিলে সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট, মানে 150 মিনিট। তো সেই 150 মিনিট থেকে আমরা 10 মিনিট বাদ দিচ্ছি, কারণ এই 10 মিনিট তোমার খাতা মার্জিন করতে বা তুমি কোন প্রশ্নের উত্তর করবা, কোনটার পরে কোনটার উত্তর করবা, এগুলো একটু সাজাইতে বা চিন্তা করতে করতে তোমার 10 মিনিট সময় চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার হাতে সময় থাকলো আর বাকি 140 মিনিট। এখন একটা প্রবলেম হচ্ছে, অনেক ছাত্রছাত্রী একটা ফাঁদে পড়ে যায়। তাহলে 140 মিনিটকে আমি 60টা সৃজনশীল দিয়ে ভাগ করলে সময় পাচ্ছি 20 মিনিট। তার মানে গড়ে একটা সৃজনশীল লেখার জন্য তুমি 20 মিনিটের মধ্যে সময় পাবা। এবং এখানেই শেষ না, এই 20 মিনিটের মধ্যে তোমাকে শুধু লিখলেই হবে না, লেখার পাশাপাশি তোমাকে কি করতে হবে? রিভিশনও দিতে হবে। আচ্ছা, এখন অনেক ছাত্রছাত্রী একটা লোভে পড়ে। কি লোভে পড়ে? প্রথম সৃজনশীলটা হচ্ছে মনের মাধুর্য মিশায় লেখে। মনের মাধুর্য মিশায় লিখতে লিখতে দেখা যায় যে প্রথম সৃজনশীল ওর সময় চলে যায় হচ্ছে তোমার 40 থেকে 50 মিনিট। তো তুমি যদি প্রথম সৃজনশীল 40 থেকে 50 মিনিট সময় লাগায় দাও মনের মাধুর্য মিশায় লিখতে লিখতে, তাহলে 140 থেকে তুমি 50 মিনিট বিয়োগ করো, তাহলে সময় থাকলো হচ্ছে আর মাত্র 90 মিনিট। ওই 90 মিনিটে তুমি বাকি 6টা সৃজনশীল কি তুমি লেখার টাইম কি আদৌ পাবা? 15 মিনিট করে লিখতে হবে। সম্ভব? তুমি এই মাত্র যে সৃজনশীল লিখছো 40-50 মিনিটে, এটা পরের সৃজনশীল তুমি 15 মিনিটে কোনোদিন লিখে শেষ করতে পারবা না। সো আলটিমেটলি দেখা যাবে যে তোমার শেষের সৃজনশীলটা তুমি ঠিকমতো লিখতে পারতেছো না। এখন একটা হাইপোথেটিক্যাল একটা চিন্তা করো। ধরো তুমি প্রথম সৃজনশীলটা 50 মিনিট লাগায় লিখছো, একদম 10-এ 10 পাইলে, একদম মানে উড়ায় ফেলাইছো 10-এ 10 পায়, ঠিক আছে, পাইলা।
কিন্তু লাস্টের সৃজনশীলটা এরকম করতে করতে লাস্টের সৃজনশীলটা তুমি 2 লাইনেও লিখতে পারো না ঠিক মতো, তাহলে সেখানে 10-এর মধ্যে তোমাকে কয় দিবে? 1, 2, এর বেশি তো তোমাকে দিবে না। তাহলে তুমি সেখানে কত মার্কস হারায় ফেললা? 8 মার্কস হারায় ফেললা। তাহলে কি লাভ হইলো? প্রথম সৃজনশীলে তুমি এমনিতেও হয়তো 10-এ 9 পাইতা, নর্মাল লিখলেও প্রথম দিকে সবাই ভালো সৃজনশীলই লেখে, 10-এর মধ্যে তুমি এমনিতেই 9 পাইতা, সেই জায়গায় তুমি 1 মার্ক বেশি পাইতে যায় লাস্টের সৃজনশীলে তুমি পাইলা হচ্ছে 1 বা 2, 8 মার্ক উল্টা কম পেয়ে গেল, 1 বেশি পাইলে এই দিক থেকে আর ওদিক থেকে 8 কম পাইলা, তাহলে তোমার লাভ হইলো? লাভ হইলো না। এই জন্য টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখন প্রথম সৃজনশীলটা তাহলে কত মিনিটে লিখবা? অবশ্যই 25 থেকে 30 মিনিটের মধ্যে লিখবা। এখন দেখো, প্রথম সৃজনশীল লেখার সময় হাতের একটু জড়তা কাজ করে, একদম প্রথমে দেখবা যে হাতে একটু জড়তা কাজ করতেছে, এই জন্য প্রথম সৃজনশীল লিখতে স্বভাবতই সময়টা একটু বেশি লাগে। তবে সেই সময়টা যাতে কোনো মতেই 40-50 মিনিট না হয়, সেই সময়টা হবে সর্বোচ্চ 30 মিনিট, এবং সবচেয়ে বেস্ট হয় যদি 25 মিনিটে শেষ করতে পারো, অর্থাৎ 25 থেকে 30 মিনিটের মধ্যে প্রথম সৃজনশীলটা শেষ করলে পরের সৃজনশীলগুলো লেখার জন্য তুমি গড়ে 18 থেকে 19 মিনিট সময় পাবা। তো প্রথমটা 25 মিনিটে শেষ করতে পারলে পরেরটা তুমি 18-19 মিনিটে তুমি সময় শেষ করতে পারবা, সমস্যা হবে না। দেখবা যে টাইম ম্যানেজমেন্টটা সুন্দর হচ্ছে। প্লাস শুধু লিখলেই হবে না, সাথে 30 সেকেন্ড করে প্রত্যেকটা সৃজনশীল লেখার পরে রিভিশন দিবা। 30 সেকেন্ডে কি করবা? প্রত্যেকটা সৃজনশীল লেখার পরে রিভিশন দিতে হবে। কি রিভিশন দিতে হবে? দেখো, প্রশ্নের নম্বর, তুমি প্রশ্নের নম্বর ঠিক মতো লেখছো কিনা, ক খ গ ঘ এগুলা ঠিক মতো লেখছো কিনা, নাকি লেখই নাই, এগুলা চেক করতে হবে 30 সেকেন্ড। এগুলা চেক করতে তোমার 30 সেকেন্ডের বেশি লাগবে না একটা সৃজনশীল লেখার পরে। জাস্ট দেখবা প্রশ্নের নম্বর ঠিক আছে কিনা, ক খ গ ঘ ঠিক মতো লেখছো কিনা, দ্যাটস ইট। এগুলাই তোমার ভুল হয়, ভিতর থেকে রিভিশন দেওয়ার কোনো দরকার নাই। বাংলায় ভিতরে যদি একটা বানান ভুলও হয়, দেখবা টিচার ওটা দেখেই নাই, তো দরকার নাই। ভিতর থেকে রিভিশন দিতে গেলে এত সময় তুমি পাবা না, ঠিক আছে? ওকে, এইবার চলে আসো, চালু কলম ইউজ করতে হবে। অনেকেই আছে একদম নতুন কলম নিয়ে যাবা, নতুন কলম দিয়ে দেখবা কালি ঠিক মতো বের হচ্ছে না। এই জন্য অবশ্যই পরীক্ষার আগে 3 থেকে 4টা কলম তুমি চালু করে তারপরে নিয়ে যাবা। এর জন্য তুমি যখন আগেই একটু হালকা করে লিখবা, 3-4টা কলম লেখা চালু করে নিয়ে যাবা। বা বাবা মা থাকলে বাবা মারে বলবা যে কলমটা একটু চালু করে দেওয়ার জন্য। এবার আসো, সব বিভাগ থেকে উত্তর করা, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ছাত্রছাত্রী ইনস্ট্রাকশন পড়ে না প্রশ্নের মধ্যে কিন্তু একটা চমৎকার ইনস্ট্রাকশন দেওয়া আছে, অনেক ছাত্রছাত্রী জানে না। বাংলা প্রথম পত্রে বিভাগ আছে 4টা। কি কি বিভাগ? দেখো, ক বিভাগ হচ্ছে গদ্য, খ বিভাগ হচ্ছে পদ্য, গ বিভাগ হচ্ছে উপন্যাস, ঘ বিভাগ হচ্ছে নাটক, ঠিক আছে? এখন প্রশ্নে সুন্দর করে লেখা আছে যে গদ্য থেকে ন্যূনতম 2টা সিকিউ অ্যান্সার করতে হবে, পদ্য থেকে ন্যূনতম 2টা সিকিউ, উপন্যাস থেকে ন্যূনতম 1টা সিকিউ, নাটক থেকে ন্যূনতম 1টা সিকিউ। তোমাকে অ্যান্সার করতেই হবে, বুঝতে পারতেছ? অ্যান্সার করতেই হবে। তাহলে এখান থেকে ন্যূনতম 2টা, এখান থেকে 2টা, তাহলে কয়টা হলো? 4টা। এখান থেকে 1টা, এখান থেকে 1টা, তাহলে কয়টা হলো? টোটাল 6টা সৃজনশীল হইল। আর 7 নম্বর সৃজনশীল তুমি এই 4টা বিভাগের যে কোনো একটা বিভাগ থেকে অ্যান্সার করতে পারবা, বুঝতে পারছো? এটা হচ্ছে সঠিক নিয়ম, এটা প্রশ্নের ইনস্ট্রাকশনে দেওয়া থাকে, একদম উপরে দেওয়া থাকে, ঠিক আছে? অনেকে এটা না দেখে অ্যান্সার করে, কিন্তু এখন সমস্যাটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী এই ভুলটা করে, সে ইনস্ট্রাকশন ঠিক মতো পড়ে না বা এই জিনিসটা সে জানে না। সে কি করবে? সে দেখা যাবে গদ্য থেকে 4টা সৃজনশীল লেখছে, পদ্য থেকে 3টা লেখছে, বা ধরো 2টা লেখছে, 6টা, উপন্যাস থেকে 1টা লেখছে, সে তো খুশি, আর আমি তো 7টা সৃজনশীল লেখছি। বাট প্রবলেমটা হচ্ছে নাটক থেকে যে মিনিমাম তোমাকে একটা সৃজনশীল লিখতে হবে, সেটা কই গেল? তখন টিচার খাতা দেখার সময় তোমার একটা সৃজনশীল কেটে দিবে, লাস্টের সৃজনশীলটা কেটে দিবে, বলবে যে এটা তো তোমার উচিত ছিল নাটক থেকে লেখার জন্য, বা এই যে তুমি গদ্যে 4টা সৃজনশীল লেখছো, ওই 4টার থেকে 1টা কেটে দিবে তোমারে, বলবো ওর তো একটা নাটক থেকে লেখার কথা ছিল। সো তখন তোমার 10 নম্বর কিন্তু কাটা, মনে রাখো। এই জন্য ইনস্ট্রাকশন পড়তে হয়, বিভাগগুলো একটু মেনটেন করতে হয়, তাহলে বুঝছো? তাহলে গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, উপন্যাস থেকে 1টা, নাটক থেকে 1টা আগে লিখবা। 6টা লেখলা, দেন তুমি তোমার যেটা সবচেয়ে ভালো পারো এই 4টার থেকে, দেন যে কোনো একটা থেকে 7 নম্বর সৃজনশীলটা লিখে ফেলবা, ঠিক আছে? ওকে, এবার আসো একটু সাজেশন দিই। দেখো, বাংলা গদ্য শর্ট সিলেবাসে 7টা গদ্য আছে, ভাই তুমি 7টার মধ্যে 5টা পড়ে যাও, রিডিং দাও। সারা জীবন যদি নাও পড়ে থাকো, সারা বছর রিডিং দাও। এখন রিডিং দিলেও তুমি 5টা গদ্য পড়ে যেতে পারবা, সাথে পাঠ পরিচিতি ভালো মতো পড়ো। ওই গদ্যগুলার যে ইম্পর্টেন্ট যে চরিত্রগুলা ভালো মতো দেখে যাও, কোন চরিত্র কোন কাজ করছে গাইড থেকে দেখে যাও। তাইলে তুমি মোটামুটি মূল ভাব এবং চরিত্র কাজগুলা জানা থাকলে তুমি বাংলা সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবা, দ্যাটস ইট। পদ্য থেকেও সেম, 5টা পদ্য আছে, মানে 7টা আছে, তুমি 5টা পড়ে যাও। যদি একদম সারা বছর না পড়ে থাকো, 5টা পড়ে যাও, আর মানে একটু রিডিং দাও,
পাঠ পরিচিতি ভালো মতো পড়ো, আর গাইড থেকে হচ্ছে পদ্মের মূল অর্থগুলা, মানে পদ্মতে কবি কি বুঝাইতে চাইছে, ওই লাইন দিয়ে কি বুঝাইছে, এগুলো একটু অল্প স্বল্প দেখে যাও, দেখবো যে তোমার পদ্ম একদম ইজি হয়ে গেছে। এবার আসো উপন্যাস, লাল সালু উপন্যাস। যদি পড়ার সময় না থাকে, গাইড থেকে লাল সালু উপন্যাসের কিছু মানে গুরুত্বপূর্ণ চরিত্রগুলা, মজিদ, খালেক ব্যাপারী, এরকম আরো গুরুত্বপূর্ণ চরিত্রগুলা, মজিদের দুই বউ, ঠিক আছে, তাদের চরিত্রগুলা ভালো মতো হচ্ছে পড়ে যাবা। গাইড থেকে যদি ভালো মতো পড়ে যাও এবং পাঠ পরিচিতি পড়ে যাও, তাইলেও দেখবা যে তুমি একটা সিকিউ লিখতে পারতেছো, ঠিক আছে, এবং এগুলো সময় বেশি লাগবে না। নাটকও সেম, সিরাজউদ্দৌলা নাটক যদি এখন পড়ার সময় না থাকে বা যদি আগে না পড়ে থাকো, তুমি গাইড থেকে ইম্পর্টেন্ট যে চরিত্রগুলো আছে, সিরাজউদ্দৌলা, ঘসিটি বেগম, মীর জাফর, মীর মদন, মোহনলাল, তারপরে হচ্ছে লর্ড ক্লাইভ, এই চরিত্রগুলো ভালো মতো হচ্ছে পড়ে যাও। গাইড থেকে পড়তে সময় লাগবে না, একটা সৃজনশীল আরামসে তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। এইভাবে করে তুমি মোটামুটি পুরো 7টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। আর ক খ তুমি তো মোটামুটি যাই পড়ো কিছু তো পারবাই, আর যেগুলোর ক খ একটু সমস্যা হবে, ওই হালকা একটু তো সাহায্য নেওয়াই যাবে, সমস্যা নেই। 2.5 ঘন্টার সময় তুমি এনাফ টাইম পাবা একটু হালকা পাতলা সাহায্য নেওয়ার জন্য, ঠিক আছে, তো হয়ে যাবে, এগুলো নিয়ে টেনশন করো না। তাইলে 7টা সৃজনশীল তাহলে তুমি খুব সুন্দর করে হচ্ছে লিখে ফেললা। এইবার চলে আসো হচ্ছে আমরা এখানে চলে যাই। প্রেজেন্টেশনটা ভাই অনেক সুন্দর করতে হবে। অনেক ছেলেরা আসো, ইনক্লুডিং মি, আমি নিজেও কলেজে থাকতে কখনো মার্জিন টানাইতাম না, মার্জিন না টানাই খাতায় লিখতাম। এইগুলা ভাই কলেজ পরীক্ষায় ঠিক আছে করছো সমস্যা নাই, তো বোর্ড পরীক্ষায় ভাই এই কাজটা করা একটা ক্রাইম, অপরাধ। এই অপরাধটা করা যাবে না, ঠিক আছে। অবশ্যই বোর্ড পরীক্ষায় বাংলায় তোমার খাতা পেয়ে তোমার প্রথম কাজ হবে আগে ঠিক মতো হচ্ছে ওএমআর ফিল আপ করা, ঠিক আছে, ওএমআর বা ওই জিনিসগুলো ফিল আপ করে তারপরে তোমার কাজ হবে ভাই আগে মার্জিন করা। আগে মার্জিন সবচেয়ে ইম্পর্টেন্ট, মার্জিন মাস্ট। বোর্ড পরীক্ষার খাতায় যদি মার্জিন না থাকে এটা একটা অপরাধ, মার্কস কম আসবে কিন্তু। তাহলে অবশ্যই মার্জিন করতে হবে, এবং একটা মার্জিন ঠিক মতো করা থাকলে পুরা খাতায় দেখবা তোমার মার্কস হচ্ছে অটোমেটিক 3-4 মার্কস বেড়ে যাবে কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ। এখন মার্জিন কেমনে করবা ভাই? 4 দিকে মার্জিন করার দরকার নাই, এত কাহিনী করার দরকার নেই, 2 পাশে মার্জিন করবা। ধরো এটা একটা খাতা, এই খাতার এই যে এখানে মার্জিন এবং এখানে মার্জিন 1 ইঞ্চি 1 ইঞ্চি করে, এখানে 1 ইঞ্চি জায়গা, এখানে 1 ইঞ্চি জায়গা হচ্ছে মার্জিন করবা। আর লিখবা হচ্ছে নীল কালি ইউজ করবা, শুধু এক ঘেয়ে যদি কালো কালি ইউজ করো দেখতে খারাপ লাগে, নীল কালি ইউজ করবা। নীল কালি দিয়ে কি লিখবা? ধরো এই যে 1 নং প্রশ্নের উত্তর, এই লাইনটা তুমি নীল কালি দিয়ে লিখলা, তারপরে ক খ এগুলা নীল কালি দিয়ে লেখলা, নীল কালি ইউজ করবা। আর বাকি লেখাগুলা কালো কালি দিয়ে ইউজ করবা, দেখবা যে তোমার হাতের লেখা দেখতে যাই হোক অনেক সুন্দর লাগবে। ঠিক মতো মার্জিনটা না থাকলে আর সুন্দর করে 1 নং প্রশ্নের উত্তর ক খ এগুলো যদি নীল কালি দিয়ে লেখো আর বাকি লেখাগুলা কালো কালি দিয়ে লেখো, দেখতে অনেক সুন্দর লাগবে। আর সাথে আরেকটা কাজ করবা, ধরো ক নম্বর তুমি এটুকু লিখছো, লেখার পর এখানে ক শেষ হয়েছে, সাথে সাথেই কিন্তু এখান থেকে খ শুরু করা যাবে না, 1 ইঞ্চি জায়গা নিতে হবে, 1 ইঞ্চি জায়গা ফাঁকা দিয়ে দেন তুমি এখানে খ লিখবা। খ লিখে তার নিচে হচ্ছে খ লেখা শুরু করবা। আবার এমন করবা না যে একবারে খাতার শেষ প্রান্ত পর্যন্ত লিখবা, নিচে যাতে 1 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে, 1 ইঞ্চি ফাঁকা জায়গা থাকতেই লেখা বাদ দিয়ে পরের পেজে চলে যাবা। এইগুলা মেনটেন করবা, দেখবা যে অটোমেটিক তোমার হাতের লেখা যাই হোক না কেন খাতাটা দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে, অটোমেটিক 3-4-5 মার্কস বেশি চলে আসবে, ঠিক আছে। আর কাটাকাটি যত পারা যায় কম করার চেষ্টা করবা। এরপরও যদি কাটাকাটি হয়ে যায়, অনেকের বাজে অভ্যাস আছে এমনি করে কাটে, এই যে এমনি করে কাটে ভাই, এটা এরকম করে যদি কাটো দেখতে অনেক খারাপ লাগে, টিচারের মেজাজ খারাপ হয়, আর টিচারের মেজাজ খারাপ হইলে কিন্তু মার্কস কমে যাবে। তো এই কাজগুলো করা যাবে না। যদি কোনো কারণে কেটে যায় একটানে কাটবা, যে এরকম একটানে কাটবা, ঠিক আছে, একটানে কেটে দিবা, ওকে। এগুলা করলে তোমার প্রেজেন্টেশন থেকে শুরু করে সবকিছু সুন্দর থাকবে। আশা করা যায় যে তোমার সৃজনশীল 70-এর মধ্যে তুমি 60-65 পেয়ে গেছো, টেনশন করার কোনো কারণ নাই। এবার চলে আসো হচ্ছে এমসিকিউ। তো এরকম এমসিকিউ আছে হচ্ছে 30টা। তো 30টার মধ্যে প্রথমেই তুমি পারা প্রশ্নের উত্তর, যেই প্রশ্নের তুমি উত্তর পারো সেই প্রশ্নগুলোর হচ্ছে উত্তর দিয়ে দিবা। ধরো তুমি 30টার মধ্যে 20টা পারো, অ্যান্সার করে ফেলবা। দেন তুমি বাংলা প্রথম পত্রে চিন্তা করতে হয় এরকম বেশ কিছু প্রশ্ন আসে। যেমন আমাদের সময় একটা প্রশ্ন আসছিল যে আপনাকেই বা বিশ্বাস করি কিভাবে, এই উক্তিটির মাধ্যমে লর্ড ক্লাইভ কি বুঝাতে চেয়েছে? বুঝো, আপনাকেই বা বিশ্বাস করি কিভাবে, এই উক্তিটির মাধ্যমে লর্ড ক্লাইভ কি বুঝাতে চেয়েছে? প্রথম অপশনটা ছিল অবিশ্বাস, দ্বিতীয় অপশনটা ছিল সন্দেহ, তৃতীয় অপশনটা ছিল ভয়, চতুর্থ অপশন ছিল অসন্তুষ্টি। এটা পইরা মনে হয়েছে
আমাদের যে ভাই এটা তো যে কোনো কিছু হইতে পারে, আপনাকেই বা বিশ্বাস করি কেমনে? এখানে অবিশ্বাস্য হয়, সন্দেহ হয়, বা সে হয়তো ভয় পেয়ে কথাটা বলছে তাও হয়, অথবা অসন্তুষ্টি, বিরক্ত হয়ে বলতেছে যে আপনারই বা বিশ্বাস করি কেমনে। তার মানে এই সমস্ত কিছু বাংলা প্রথম পত্রে ভাই কিছু প্রশ্ন আসে ভাই, মানে মাথা নষ্ট টাইপ কিছু প্রশ্ন আসে, যেটি এরকম 6-7টা প্রশ্ন থাকে, এগুলো একটু চিন্তা করে অ্যান্সার করবা। এগুলা কারো কাছ থেকে দেখো না। কেন দেখবা না জানো? কারণ দেখে লাভ নাই, তোমার টপার বন্ধুও পারে না। এই সমস্ত জিনিস কবি কি বুঝাইতে চাইছে বা উক্তির মাধ্যমে কি প্রকাশ পাইছে, এটা আসলে টপার বন্ধু আসলে এটা বইয়ে সরাসরি নাই, কেউই জানে না এটার অ্যান্সারটা কি। যেমন এই যে প্রশ্নটা যেই মাত্র বললাম, এটা আমাদের বছর বোর্ডে আসছে, আমি আজও জানি না এটার উত্তরটা কি। না আমি কি দাগাইছি আমার সেটাও এখন মনে নাই এত বছর পরে, বাট কিছু একটা দাগাইছিলাম, লাস্টে দাগাইছিলাম। তো এইগুলো আসলে দেখা লাভ নাই। 6-7টা এরকম প্রশ্ন থাকবে, টেনশন করার কারণে এগুলো মোটামুটি কমন সেন্স মাথা খাটায় ঠান্ডা মাথা উত্তর করলে 6-7টা অ্যান্সার করলে 5-6টাই হয়ে যায়, 1-2টাই ভুল হয় এখান থেকে। এগুলো খুব বেশি ভুলও হয় না, কেন জানি মার্কস চলে আসে। লাস্টে হচ্ছে ধরো এরকম সব কিছু করার পরে তোমার 2-3টা এমসিকিউ তুমি আটকে গেছো, পারতেছো না, ওইগুলো একটু দেখতে হবে, তাই না? এইটা সবার লাস্টে কি করবা দেখো, সাহায্য নিব তবে সবার শেষের দিকে বা পরের দিকে। কেন পরের দিকে সাহায্য নিতে বলছি? কারণ তুমি প্রশ্ন দিছে এখন, তুমি যদি এখনই দেখা দেখি শুরু করো, টিচার তোমাকে মার্ক করে ফেলবে। টিচার ধরে নেবে যে এই ছেলেটা তো আজকে পড়ে আসে নাই, ও প্রথম মিনিট থেকে দেখা দেখি করতেছে, তোমারে মার্ক করে ফেলবে, তোমারই পুরো পরীক্ষার হলে গার্ড দিবে, তুমি বিপদে পড়ে যাবা। একটু পরে দেখবা সারা হল দেখা দেখি করতেছে, কোনো সমস্যা নাই, টিচার তোমারই গার্ড দিতেছে, তোমার পরীক্ষা খারাপ হবে। এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলতেছি। এইচএসসি আইসিটি পরীক্ষায় আমার পাশের বন্ধু এই কাজ করে ধরা খাইছিল। প্রথম মিনিটেই এমসিকিউ দেখতে গেছে, ওর প্রথম মিনিটেই খাতা নিয়ে গেছে, এরপরের পরিণাম যেটা হয়েছে, ওরেই টিচার খালি গার্ড দিছে, আর কাউরে গার্ড দেয় নাই। পরে বাকি হল দেখা দেখি করছে, কিচ্ছু হয় নাই, কিন্তু ওরেই সারাক্ষণ ওর পাশে দাঁড়া ছিল, ওরেই গার্ড দিছে, এবং ওর এই জন্য A+ মিস গেছে। বাকি সব A+ পেয়েছে রুমের মধ্যে, ওর A+ মিস চলে গেছে। বুঝছো? এই জন্য এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যারা বোকা তারা এই কাজ করে, যারা বুদ্ধিমান তারা আগে ঠিক মতো যেগুলো পারে সেগুলো অ্যান্সার করে, চিন্তা করে। তো ওদেরকে দেখে টিচাররা চিন্তা করে যে আর এই ছেলেটা বা এই মেয়েটা তো অনেক ভালো, ও তো নিজের মতো করে অ্যান্সার করতেছে, কি সুন্দর, ডিস্টার্ব করতেছে না। এরকম 15-20 মিনিট পার করে দিবা, যা পারো আগে দাগা নিবা, দেন তুমি লাস্টের 2-4-5 মিনিট দেখা দেখি করলেও টিচার তখন তোমাকে ছাড় দিবে। টিচার মনে করবে কি আচ্ছা ও তো পুরো পরীক্ষা ভালোই পরীক্ষা দিছে, ওই শেষে 2-1টা তো দেখবেই, সমস্যা নেই। টিচার তখন দেখেও না দেখার ভান করে, তোমার জন্য অ্যাডভান্টেজ হয়। এই জন্য সাহায্য যদি নিতে চাও একদম পরের দিকে নিও, এটা বেস্ট হয়, নয়তো ধরা খেয়ে যেতে পারো। আচ্ছা এবার চলে আসো বাংলা দ্বিতীয় পত্র। আমি তোমাদেরকে আরেকটা সেপারেট ভিডিও করব, কারণ এই একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আরেকটা সেপারেট ভিডিও করব, সেই সেপারেট ভিডিওতে সৃজনশীল কিভাবে অ্যান্সার করতে হয় সেটা নিয়ে আমি একটা সুন্দর করে দেখাবো। এটা আগামীকাল আমরা আপলোড করব, ঠিক আছে? ওইটাও একটু দেখে যাবো। আচ্ছা এবার আসো বাংলা দ্বিতীয় পত্র। তাহলে বাংলা দ্বিতীয় পত্রে আচ্ছা এমনি তারপরও আমি তোমাদেরকে একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি একটু বলতে চাই, আমি মোটামুটি তোমাদেরকে বলে দিই। আমি বলছি না যে একটা সৃজনশীল তোমাকে 20 মিনিটে লিখতে হবে, এর মধ্যে দেখো 20 মিনিটে যদি লেখো, এর মধ্যে ক নম্বরটা তুমি 2-3 মিনিটে লিখবা, খ নম্বরটা 4-5 মিনিটে লিখবা, গ নম্বরটা 5-6 মিনিট, ঘ নম্বরটা 6-7 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবা, তাইলেই হবে। আর সৃজনশীল কেমনে লিখতে হয় সেটা আমি আরেকটা সেপারেট ভিডিওতে সুন্দর করে বলবো। এবার আসো বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে ব্যাকরণ অংশ। আচ্ছা ব্যাকরণ অংশের মধ্যে প্রথমে আসবে বাংলা উচ্চারণের নিয়ম, অথবা 5টা শব্দের উচ্চারণ করতে দিবে। দেখো বাংলা উচ্চারণের নিয়ম থেকে সারা জীবনে প্রশ্ন আসছে দুইটাই আসছে ঘুরায় ফিরা। যে কোনো 5টা বাংলা উচ্চারণের নিয়ম লেখো, অথবা স্বরেয় ধ্বনির উচ্চারণের 5টা নিয়ম লেখো। এই 5টা নিয়ম লিখলেই হবে। এটি মুখস্থ করতে তোমার সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই তুমি 5 নম্বর পেয়ে গেলা। অথবা 5টা শব্দ, মানে 7 থেকে 8টা শব্দ দিবে, তোমার এখান থেকে যে কোনো 5টা শব্দের উচ্চারণ সুন্দর করে হচ্ছে তোমাকে লিখতে হবে। পারা যাবে না? এগুলো একটু 20-25-30টা শব্দ আছে গাইডের মধ্যে, দেখবে এগুলো পড়তে তোমার সময় লাগবে 15-20 মিনিট, হয়ে যাবে। দুইটার যে কোনো একটা অ্যান্সার করলেই 5 পেয়ে যাবা। এবার আসো বাংলা বানানের নিয়ম, অথবা 5টা শব্দের বানান। বাংলা বানানের নিয়মে সারা জীবনে একটা প্রশ্নই আসছে যে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা বানানের 5টা নিয়ম লেখো। বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা বানানের 5টা নিয়ম লেখো উদাহরণ সহ। ব্যাস এই একটা অ্যান্সার যদি মুখস্থ করে রাখো, মুখস্থ করতে সময় লাগবে 5 মিনিট, তুমি 5 পেয়ে গেছো। অথবা তোমাকে র্যান্ডমলি 7-8টা শব্দ দিবে, সেই 7-8টা শব্দের মধ্যে যে কোনো 5টা শব্দের সঠিক বানান লিখতে হবে। পারা যাবে এগুলো একটু দেখলেই পারবা। এবার আসো ব্যাকরণিক শব্দ শ্রেণী। আচ্ছা ব্যাকরণিক শব্দ শ্রেণীগুলো হচ্ছে ওই যে ইংলিশে পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার, এটারে বাংলা করছে। নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, ইন্টারজেকশন মানে হচ্ছে সংযোজক, প্রিপোজিশন মানে হচ্ছে অনুসর্গ, আর
সরি, কনজাংশন মানে সংযোজক, কনজাংশন মানে সংযোজক, প্রিপোজিশন মানে হচ্ছে তোমার অনুসর্গ, আর ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ। ঠিক আছে, তুমি পইরা দেখো, একটা প্রশ্ন আছে, ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, 8টা নাম লেখো, 8টা নাম এবং 1-2 লাইন করে লেখো। তুমি বিশেষ্য নিয়ে একটা লাইন লিখতে পারবা না, যে কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, সর্বনাম কি, বিশেষ্যের বদলে যেটা ইউজ করি সেটাকে সর্বনাম বলে, পারো না? এগুলো তো পারোই। ব্যাস, এরকম একটা প্রশ্ন আসে, এরকম 1-2টা প্রশ্ন পড়তে তোমার সময় লাগবে 5 থেকে 7-10 মিনিট, শেষ। অথবা 5টা শব্দের শব্দ শ্রেণী, অর্থাৎ তোমাকে 5টা বা 7টা বাক্য দেওয়া থাকবে, প্রত্যেকটা বাক্যের যে কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে, সেই শব্দটা কি তোমাকে বের করতে হবে। যেমন সে চলে গেছে, ধরো সের নিচে দাগ দেওয়া, তাহলে এখানে সে কি, সে হচ্ছে সর্বনাম, ব্যাস এটাই তোমার লিখতে হবে, ব্যাস তুমি 1 পেয়ে গেছো। এরকম করে 5টা বাক্যের 5টা শব্দ আন্ডারলাইন করে তোমাকে লিখতে হবে, আন্ডারলাইন করা থাকবে প্রশ্নে, তোমাকে আন্ডারলাইনগুলো কোনটা কি, এটা কি সর্বনাম, এটা কি বিশেষ্য, এটা কি বিশেষণ, নাকি এটা ক্রিয়া, নাকি এটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ, নাকি এটা আবেগ বুঝাচ্ছে, নাকি যেমন আহ কি সুন্দর দৃশ্য, আহ, আহ কি আবেগ, আবেগ প্রকাশক শব্দ, ব্যাস এটা লিখলেই তুমি 1 পেয়ে গেছো। এগুলো তোমার লিখতে হবে, পারবা এগুলা। এবার আসো উপসর্গ। উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার, এইগুলা দিয়ে একটা প্রশ্ন আসতে পারে, অথবা ওই যে বলবে যে খাঁটি বাংলা উপসর্গ বা তৎসম উপসর্গ বা বিদেশি উপসর্গ দিয়ে 5টা শব্দ তৈরি করে আসতে পারে। অথবা সমাস কাকে বলে, ব্যাস বাক্য কি, এরকম 2-3টা প্রশ্ন আসতে পারে, কত প্রকারের সমাস আছে, নাম কি কি, ছোটবেলায় পড়ছো সেগুলো আসতে পারে। অথবা তোমাকে বলতে পারে পুরুষ সিংহ, এটার ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, সিংহাসন ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, পারবা না? একটু দেখবা, পারবা, তাহলে 5 পেয়ে গেছো, সহজ। এবার আসো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের মধ্যে তো বুঝতেই পারতেছো বাক্য কাকে বলে আসতে পারে, একটা সার্থক বাক্যের বৈশিষ্ট্য কি কি লেখো, সার্থক বাক্যের 3টা বৈশিষ্ট্য, তুমি পারো এগুলা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। অর্থভেদে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়, হাবিজাবি জিনিস, এগুলো তুমি সারা জীবন পড়ে আসছো ভাই, ইডি আসতে পারে। অথবা তোমাকে বাক্যের রূপান্তর, বাক্যের রূপান্তর বলতে তোমাকে কি বলবে, বাক্যের রূপান্তর বলতে তোমাকে বলবে হচ্ছে অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করো, বা ধরো তোমার একটা অস্তিবাচক বাক্যকে আদেশসূচক বাক্যে রূপান্তর করো। যেমন তোমাকে আমার কথা মেনে চলতে হবে, এটাকে বললো যে এটাকে আদেশসূচক বাক্যে রূপান্তর করো, তাহলে অ্যান্সার কি, কথা মেনে চলবে, ব্যাস এটাই আদেশসূচক বাক্য হয়ে গেল। বুঝতে পারছো? এরকম আর কি জিনিসগুলো, এরকম বাক্যে রূপান্তর করতে হবে 5টা। অথবা ওই যে বাক্য কাকে বলে, অর্থভেদে বাক্য কত প্রকার, সার্থক বাক্যের কয়টা বৈশিষ্ট্য আছে, একটু জাস্ট 1-2 লাইন করে লেখা, এগুলো পড়তে সময় লাগবে না। এবার আসো বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। তোমাকে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে ছোট্ট 3-4 লাইনে, সেখানে কিছু ভুল থাকবে, এটাকে শুদ্ধ করে প্যারাগ্রাফটা লিখতে হবে। বানান ভুল থাকতে পারে, সর্বনাম এবং হচ্ছে তোমার সর্বনামে ভুল থাকতে পারে, অথবা সাধু এবং চলিতের মিশ্রণ থাকতে পারে, এগুলো ঠিক করে লিখতে হবে। অথবা তোমাকে যে কোনো 5টা বাক্য দিবে, উল্টাপাল্টা ভাবে, মানে একটু ভুলভালভাবে লেখা থাকবে, বানান ভুল থাকতে পারে বা অনেক কিছু ভুল থাকতে পারে, ঠিক করে তুমি লিখবা, দ্যাটস ইট। এগুলো একটু প্র্যাকটিস করলেই পারবা। মানে ওভারঅল এই যে বাংলা গ্রামারের যে 30 মার্কস, এই 30 মার্কসের জন্য তুমি যদি জীবনে নাও পড়ে থাকো, গাইডটা খুলো বা টেস্ট পেপার খুলে সর্বোচ্চ আমি তোমাকে বলতেছি 5 থেকে 6 ঘন্টা পড়লেই তোমার বাংলা গ্রামার একদম পড়া হয়ে গেছে, সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা। আর তোমার তো বাংলা সেকেন্ড পেপার তো আর কোনো পড়া নাই ভাই, তুমি কি রচনা পড়বা, ভাব সম্প্রসারণকে অমনে মুখস্থ করবা, আবেদনপত্র মুখস্থ করবা, অনুবাদ মুখস্থ করবা, এগুলো তো মুখস্থ করার কিছু নেই, পড়ারই কিছু নাই। তাহলে বাংলা সেকেন্ড পেপারে যা পড়বা সব হচ্ছে গ্রামার অংশ। গ্রামার অংশ পড়তে সময় লাগবে সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা, যে সারা বছর পড়ো নাই। আর যে একটু পড়ছো তার তো আরও কম সময় লাগবে, শেষ, কোনো পড়াই না বাংলা গ্রামারে, ইজি। আর যাওয়ার আগে 1 ঘন্টা রিভিশন দিয়ে যাবা গ্রামার পার্টটা, ঠিক আছে? এবার আসো নির্মিত অংশ। নির্মিত অংশ হচ্ছে 70 মার্কস। এখানে প্রথমে আসে হচ্ছে অনুবাদ অথবা পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ যেমন তোমাকে আসবে ম্যাপ, ম্যাপের পারিভাষিক শব্দ কি, মানচিত্র, ব্যাস এরকম 10টা শব্দের পারিভাষিক শব্দ লিখতে হবে। অথবা অনুবাদ আসতে পারে। এখন অনুবাদ যদি লেখো, দেখো পারিভাষিক শব্দ তুমি কখন অ্যান্সার করবা, যখন তুমি একদম শিওর যে 10টা শব্দ তুমি পারো, তখন অ্যান্সার করো। আদারওয়াইজ তুমি কি করবা, অনুবাদ অ্যান্সার করতে পারো। এখন অনুবাদ হচ্ছে তোমার 2 প্রকার, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, আর একটা হচ্ছে ভাবার্থ অনুবাদ। অনুবাদ যদি কখনো অ্যান্সার করো, সবসময় ভাবার্থ অনুবাদটা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবা। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরো একটা ইংলিশ আসছে এরকম একটা লাইন, যে while traveling towards her house her eyes filled with tears, মানে বাড়ির কাছাকাছি যেতে যেতে তার চোখ পানি দিয়ে ভরে গেল। এটা হচ্ছে একবারে আক্ষরিক অনুবাদ, অর্থাৎ তুমি ইংলিশ প্রত্যেকটা ইংলিশ শব্দের বাংলা করে জাস্ট সাজাইছো, যে while traveling towards her house, অর্থাৎ
তার বাড়ির দিকে যাত্রা করতে করতে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, হার আইস ফিল্ড উইথ টিয়ার্স, চোখ পানিতে ভরে গেল। এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, অর্থাৎ তুমি ইংলিশের প্রত্যেকটা শব্দের জাস্ট বাংলা লেখছো। এটা শুনতে কিন্তু খুব একটা ভালো শোনে না, বাট তুমি এখানে মূল ভাবটা অনুধাবন করো, ভাবটা একটু বুঝো, বুঝে তুমি একটু ক্রিয়েটিভ ওয়েতে লেখো। ক্রিয়েটিভ ওয়েতে কি লেখা হইতে পারে, যে হোয়াইল ট্রাভেলিং টুয়ার্ডস হার হাউস হার আইস ফিল্ড উইথ টিয়ার্স, তুমি এভাবে লেখলা যে বাড়ির যত কাছাকাছি হতে থাকলো তার চোখ তত ছলছল করতে থাকলো। ব্যাস, এটা কিন্তু চমৎকার শোনাচ্ছে, যে যত বাড়ির যত কাছাকাছি আসা হলো ততই তার চোখ ছলছল করে উঠলো। ব্যাস, তুমি কিন্তু এখানে একদম ইংলিশ শব্দকে বাংলা করো নাই, কিন্তু তুমি জিনিসটার মূল ভাবটাকে সুন্দর করে একটু ক্রিয়েটিভ ওয়েতে লেখছো। এটাই হচ্ছে ভাবার্থ অনুবাদ। আর এই ভাবার্থ অনুবাদে হচ্ছে মার্কস বেশি দেয় টিচাররা, প্রায় ফুল মার্কস দেয় এইভাবে লিখতে পারলে। তুই একটু মূল ভাবটা বুঝে, অক্ষরে অক্ষরে অনুবাদ না করে মূল ভাবটা বুঝে একটু সুন্দর করে সাহিত্যিক ভাষা একটু ক্রিয়েটিভ ওয়েতে গুছায় লিখবা, একদম ভালো মার্কস পাবা। অনুবাদ করলে এরকম অনুবাদই করবা, এটা করার দরকার নেই, ঠিক আছে? অথবা পারিভাষিক শব্দ যদি 10টা পারো 10টা লিখে ফেলবা, দ্যাটস ইট। এবার আসো দিনলিপি বা প্রতিবেদন। দিনলিপি লিখলে মার্কস কম আসে, কারণ দিনলিপি একটা ক্রিয়েটিভ লেখা। তুমি যদি অনেক বেশি ক্রিয়েটিভ না হও, অনেক সাহিত্যিকভাবে যদি সুন্দর করে গুছিয়ে না লিখতে পারো, তবে দিনলিপি তোমার জন্য না। সেই ক্ষেত্রে প্রতিবেদন লেখো, কারণ প্রতিবেদন টিচাররা আসলে ভিতর থেকে পড়েও দেখে না। টিচাররা কি করে, টিচাররা হচ্ছে জাস্ট প্রতিবেদনের নিয়ম দেখে। তুমি নিয়মটা একবার দেখে যাবা সুন্দর করে, নিয়ম ঠিক থাকলে ভিতরে কিচ্ছু পড়ে না এবং প্রতিবেদনে মার্কস বেশি আসে। তো প্রতিবেদন আনসার করো, আমার মতো এটা মার্কস বেশি পাবা। এবার আসো বৈদ্যুতিক চিঠি, মানে ইমেইল অথবা আবেদনপত্র। তুমি এখান থেকে যে কোনো কিছুই করতে পারো। আমার মতে ইমেইল লেখাটা বেশি সুবিধাজনক, কারণ বর্তমানে ডিজিটাল বাংলাদেশ, এই স্লোগান চলতেছে। তো এই স্লোগানে কেউ যদি ইমেইলটা লিখতে পারে, ইমেইল বা বৈদ্যুতিক চিঠি যদি লেখে, মার্কস বেশি আসবে। নিয়মটা একবার দেখে যাও, লিখে ফেলতে পারবা। এবার আসো সারাংশ বা ভাব সম্প্রসারণ। মাথায় রাখো, ভাব সম্প্রসারণ তুমি লিখতে পারবা, ঠিক আছে। ভাব সম্প্রসারণ যদি কেউ লেখো, আমার কাছে মনে হয় এটা 2 থেকে 3 পেজ লিখলেই হবে। এপাশ ওপাশ করে 3 পেজ, 2 থেকে 3 পেজ লিখলেই হবে। 2 থেকে 3 না, সরি, 3 থেকে 4 পেজ, বা তুমি মোটামুটি রাফলি 3 পেজ লিখলেই হবে। 3 পৃষ্ঠা, মানে এপাশ ওপাশ করে, মানে আমি পৃষ্ঠাটাকে একটু বলে দেই। পৃষ্ঠাটা হচ্ছে, মানে 3 পৃষ্ঠা বলতে বুঝাচ্ছি, এটা 1 পৃষ্ঠা, এটা 1 পৃষ্ঠা, এটা 1 পৃষ্ঠা, এরকম করে ধরো। এই যে এখানে এই খাতাটা লেখছো, এই তো 1 পৃষ্ঠা শেষ, আরেকটা লেখছো 1 পৃষ্ঠা শেষ, আরেকটা লেখছো 1 পৃষ্ঠা শেষ, এই তো 3 পৃষ্ঠা। এরকম 3 পৃষ্ঠা, 3 থেকে 4 পৃষ্ঠা লিখলেই ভাব সম্প্রসারণ হয়ে যাবে। আর যদি কেউ সারাংশ লেখো, ভাই সারাংশ লিখলে অলওয়েজ একটা কথা মাথায় রাখবা, সারাংশ অনেকে বিশাল বড় করে ফেলো না। সারাংশ হচ্ছে মূল যে একটা প্রশ্ন আছে, সারাংশটা সবসময় লিখবা প্রশ্নে যা দেওয়া থাকবে তার 3 ভাগের 1 ভাগ। প্রশ্নে যা দেওয়া তার, ধরো প্রশ্নে যেটার সারাংশ লিখতে বলছে, এটা যদি 20 লাইন হয়, তুমি সারাংশ লিখবা হচ্ছে সর্বোচ্চ 5 লাইন। প্রশ্নে যেটা দেওয়া আছে এটার সারাংশ যদি মনে করো তোমার 10 লাইন হয়, তুমি এটা লেখার চেষ্টা করবা মূল ভাবটাকে মাত্র 3 লাইনে। অর্থাৎ প্রশ্নে যা দেওয়া থাকবে ওইটার 3 ভাগের 1 ভাগ সাইজের যাতে তোমার সারাংশ হয়। প্রশ্নে যদি 15 লাইন দেওয়া থাকে, সেই 15 লাইনটাকে তুমি 4 থেকে 5 লাইনের মধ্যে তোমাকে শর্টকাট করতে হবে, 3 ভাগের 1 ভাগ এই অংশের মধ্যে শর্টকাট করে লিখতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি সারাংশ লেখো। আচ্ছা, এবার চলে আসা সংলাপ বা ক্ষুদে গল্প। একটা লিখলেই হয়েছে, যারা বেশি ক্রিয়েটিভ তারা ক্ষুদে গল্প লিখবা, আর যারা একটু কম ক্রিয়েটিভ, অত গুছায় লিখতে পারো না, তারা সংলাপটা লিখতে পারো। আর হচ্ছে রচনা, ভাই রচনা হচ্ছে তুমি যত পারো লিখবা, বাট খেয়াল রাখবা লিখতে লিখতে যাতে এরকম না হয় ঘন্টা যাতে না পড়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবা। যদি এরকম কখনো হয় যে রচনা তুমি লিখতেছো হঠাৎ করে ঘন্টা পড়ে গেছে, তখন চালাকি করে যা লেখছো লাস্টে হচ্ছে তুমি একটা উপসংহার লিখে দিবা। বুঝতে পারছো আমি কি বুঝাইতে পারছি? ধরো তুমি একটা রচনা প্ল্যান করছো 10 পেজ লিখবা, দেখা গেল 7 পেজ লিখছো, ঘন্টা পড়ে গেছে, অর্থাৎ খাতা টান দেওয়া শুরু করছে, চালাকি করলা তুমি, তখন কি করবা? আর লেখার দরকার নাই, তুমি উপসংহার লিখে 2-3 লাইন লিখে দাও, তাইলে তুমি ফুল মার্কস পাবা। কারণ টিচাররা না ভিতরে এত পড়ে দেখবে না, টিচার লাস্টে দেখবে যে উপসংহার তুমি লিখছো কিনা। যখন দেখবে যে উপসংহার পয়েন্টটা লেখা আছে, টিচার ধরে নেবে যে আছে, তার মানে ও রচনাটা কমপ্লিট লিখছে। আর যদি টিচার শেষে দেখে উপসংহার নাই, তখন টিচার বুঝতে পারবে সে রচনাটা ফুল লিখতে পারে নাই, তখন কিন্তু মার্কস কম হয়ে যাবে ইনকমপ্লিট লিখলে। বুঝছো?
কথা কি বুঝাইতে পারছি? এই জন্য রচনাটা তুমি রচনা এমনি আদর্শ রচনা কত লেখা উচিত ভাই, তুমি যত লিখতে পারো। আমার মতে রচনা হচ্ছে 7-8 পেজ লিখতেই হয়। অনেকে বলবে ভাই 15 পেজ লেখো, 20 পেজ লেখো, লিখতে পারলে লেখো। আমি মনে হয় 12-13 পেজ লিখছিলাম, বাট তুমি মিনিমাম 10 পেজ লেখার চেষ্টা করো, 9-10 পেজ লেখার চেষ্টা করো। 10 পৃষ্ঠা বানায় লেখো ভাই, বাংলা রচনা ভাই তুমি যদি বানায় 10 পৃষ্ঠা না বানাইতে পারো তাহলে আর কি কথা, যা মনে আসবে লেখা দিবা রিলেটেড জিনিসপত্রগুলো, ঠিক আছে? 10 পৃষ্ঠা হচ্ছে লিখে দিও, তাইলেই হবে। আর যদি বললাম লিখতে লিখতে যদি কোনো কারণে ঘন্টা পড়ে যায়, দ্রুত হচ্ছে উপসংহার লিখে 2-3 লাইন লিখে দিও, তাহলে টিচার পাতা উল্টা যখন লাস্টে দেখবে যে উপসংহার লেখা আছে, টিচার ধরে নেবে তুমি রচনাটা কমপ্লিট করছো। ভিতরে যা লেখছো এটা পড়েও দেখবে না ম্যাক্সিমাম টাইমে, তোমার মার্কস চলে আসবে অটোমেটিক। আমি কি বুঝাইতে পারছি? এটা খেয়াল রাখবা রচনার পয়েন্টগুলা। আর রচনা পড়ার সময় রচনার হচ্ছে পয়েন্টগুলা দেখবা। রচনা মুখস্থ করার কিছু নেই, তুমি কখনো মুখস্থও করতে পারবা না, কিন্তু রচনার হচ্ছে পয়েন্টগুলো দেখে যাও, ঠিক আছে? মানে তুমি যখন রচনা যদি একটু দেখে যেতে চাও তাহলে রচনার পয়েন্টগুলো দেখবা, মেইন পয়েন্টগুলো দেখবা, ভিতরের মূল ভাবগুলো তুমি বানায় লিখতে পারবা, সমস্যা নেই। পয়েন্ট মনে থাকলে ভিতরের জিনিস বানায় লেখা যায়। আর পয়েন্টগুলো হচ্ছে নীলকালিতে লিখবা, রচনার নাম তারপরে পয়েন্ট এগুলো হচ্ছে নীলকালিতে লিখবা, তাহলে অটোমেটিক দেখবা যে প্রেজেন্টেশন সুন্দর হবে, মার্কস দেখবা যে 20-এর মধ্যে তোমাকে 16-17 দিয়ে বসছে, ভালো মার্কস দিছে, তো অটোমেটিক। তো এইগুলো হচ্ছে ফলো করো, ইনশাল্লাহ একদম অল্প পরিশ্রমে তুমি হচ্ছে বাংলা ফার্স্ট পেপার 90-এর মতো তুলতে পারবা, সেকেন্ড পেপার ওরকম 85 থেকে 90 তুলে ফেলতে পারবা, ঠিক আছে? কোনো টেনশন করার কোনো দরকার নাই। আর আগামীকাল আমি আরেকটা ভিডিও আপলোড করব সৃজনশীল লেখার নিয়ম, কীভাবে সৃজনশীল লিখবা, ঠিক আছে? তো এইচএসসি 24 ব্যাচ, টেনশন করার কোনো কারণ নাই, আমরা তোমাদের সাথে আছি। স্টে টিউনড, পড়তে থাকো। আল্লাহ হাফেজ। এবং এইটার পিডিএফটা, অর্থাৎ এই যে সাজেশন বা এই যা লিখছে এটার পিডিএফটা আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি, আবার ভিডিওর ডেসক্রিপশন আমি দিয়ে রাখতেছি, দেখে নিও, বা ডাউনলোড করে কেউ যদি দেখতে চাও ডাউনলোড করে নিতে পারো। আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম।